মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন 9:30 বাজে। এই একটু আগে গ্যাসটা দিয়ে গেল। 8টার দিক করে গ্যাসের দাদা ফোন করেছিল, বললো আমি 8:30 করে যাচ্ছি। তবে তন্ময় চাটা খাচ্ছিল, তো আমাদের একটা ঘর আপনারা তো জানেনই, ওই জন্য আমি আধা ঘন্টা বললাম পরে আসতে। আর এই যে গ্যাসের গন্ধ আমার নাকে সর্বক্ষণ যেন আসছে, কি জানি কি হয়েছে। দেখছেন, উনি কিন্তু ঠিকঠাকভাবে লাগিয়ে দেখিয়ে দিয়ে গেল। তবে এই যে মাঝখানে বলছিলাম না যে খুব গ্যাসের গন্ধ বেরোচ্ছিল, তো ওই দাদা বললো যখন গ্যাস শেষ হয়ে আসে তখন 2-3 দিন বেশ ভালো গন্ধ ছাড়ে, ওটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই। তবুও নিজে একটু কায়দা করে নিলাম। দেখবেন নিজের হাতের কাজের কিন্তু শান্তিটাই অন্যরকম, অন্য কেউ করে দিলে কিন্তু এই শান্তিটা পাওয়া যায় না। ব্যাস হয়ে গেছে আমার গ্যাসের সিলিন্ডার লাগানো, আজকে আমি শান্তিতে রান্না করতে পারবো। সকাল সকাল যে গ্যাসটা দিয়ে যাবে আমি এটা ভাবতেই পারিনি। তবে ওই দাদা জানেন তো খুব ভালো, খুব ভালো। মানে আমি গতকালকে ফোন করেছিলাম, আমাকে মানে 2-3 দিন আগে না বললে হয় না, কিন্তু আমাকে হট করে বললো যে এরকম একটা ছিল, তোমাকে দিয়ে গেলাম। এবারে মন শান্তি করে রান্না করতে পারবো। চলুন, চলে এসেছি বাথরুমে। তন্ময়ের কিছু জামা কাপড় ভিজিয়ে নিলাম। ওর তো এখন রোজই কাচতে হচ্ছে, ও যেহেতু গাড়ি চালায় বুঝতেই পারছেন, মানে একদম ঘামে পুরো ভিজে হয়ে থাকে। আর এখন তো গরমকাল পড়ছে, বাবা যা গন্ধ ছাড়ে, ওরে বাবারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো। আর এই যে এখানে আমি মায়ের ঘরের বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ইন্ডাকশান ওভেনটা না ঢুকিয়ে রাখবো। আর এদিকে আমার ঘর দোর ঝাঁট দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন তো কি অবস্থা ওই বিছানার ওপরটাতে, বালিশের মানে পাশ বালিশের ওপরে তিশান একদিন বেশ করে মাথায় তেল মেখেছিল, ওই তেল মাথা নিয়ে ওখানটায় হেলান দিয়েছিল, ব্যাস পুরো ছাপ্পা পড়ে গেছে। কি বাজে লাগছে বলুন তো। চলুন, ঘর মোছা হয়ে গেছে, মানে বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে। এইবারে রান্নাবান্না কি করব একটুখানি তল্লাশি করে দেখি ফ্রিজে কি আছে। তবে ফ্রিজে মাছের মাথা আছে, মা নিয়ে এসেছিলো। মা বলেছে যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করতে, তো এই মাছের মাথাটাই বের করে রাখি। গতকালই করতাম, কিন্তু যেহেতু না গতকাল করতাম না, গতকালই তো মাথাটা নিয়ে আসলো। আর এই দেখুন গাদা গুচ্ছে ডাঁটা পড়ে আছে। আমার তো ডাঁটা একদমই ভালো লাগে না, ভালো লাগে না সেটা বলবো না, কিন্তু সবসময় ভালো লাগে না। একটু চচ্চড়ি করলাম বা একটু পোস্ত দিয়ে করলাম ঠিক আছে, কিন্তু তন্ময়কে যদি সব তরকারিতে ডাঁটা দেওয়া হয় ও ডাঁটা চিবিয়েই যাবে, যেমন ওর মা আর ও সেরকম, এত ডাঁটা খেতে ভালোবাসে ওরে বাবা। আর এই যে আমার দেখছেন কুলেখাড়াগুলো পুরো পচে কি অবস্থা হয়েছে। গতকাল যেহেতু রান্নাবান্না সেরম ছিল না, একটা কাজ এগিয়ে রেখেছি, আদা রসুন বেশি করে পেস্ট করে নিচ্ছি। বেশি করে মানে কি, ওই যতটুকু আর কি ছোটো বাটিটায় ধরে। আর এই দেখুন আমি রামতলা থেকে একটা কেশর নিয়ে এসে রেখেছিলাম। আমাদের যেহেতু মাঝের মধ্যে বিরিয়ানি হয়, আমি তো বিরিয়ানির মধ্যে এখন ফুড কালারটাই বেশি দিই, কিন্তু এই কেশরটা না চোখে পড়লো। একটা মুদিখানা দোকানে ঢুকেছিলাম, দেখলাম সাজানো ছিল। তবে দামটা আর বললাম না, তন্ময় না মাঝের মধ্যে আমার ভিডিও দেখে, যদি দামটা শোনে বাবা বলবে এই জন্যই তোমার টাকা হাতে থাকে না, মাঝের মধ্যেই বলো 1000 দিচ্ছ খরচা হয়ে যাচ্ছে, বাবা এই নিয়েই লেগে যাবে। ওরে বাবা দরকার নেই বাবা। আর এই দেখুন ডিপ ফ্রিজটা পুরো ফাঁকা, শুধু মাছের মাথাটাই যা ছিল, এবার একটু মাছটা চেনে রাখতে হবে। আর এই যে রান্নাবান্না সব কাটাকুটি করে নিয়েছি, এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, দেখছেন বলতে গিয়ে গুলিয়ে ফেলি। আর এখানে মাছের মাথা, আর এখানে ডিম আলু কষা হবে, উচ্ছে আলু ভাজা হবে, আর পটল ভাজা হবে, আর মাছের মাথা দিয়ে ডাল হবে। এই হলো আজকের রান্নাবান্না। তবে যা পটল ছিল জানেন সব কেটে ফেলেছি, আমি তো বুঝতে পারিনি, তবে কয়েকটা তুলে রাখবো। জানেন তিশান তো পটল খায় না, কিন্তু সেদিনকে ঘা কতক দেওয়ার পরে 2-1টা করে পটল খাওয়া শুরু করেছে, এটা কিন্তু খুব ভালোই হয়েছে বলুন। পেঁয়াজ টমেটো বেশি করে কেটে নিয়েছি, আর মোটামুটি বাসনপত্র কিছু নেই। আর আজকে একদম দেখেছেন ঝকমকে রোদ উঠেছে একদম। তিশানের সামনে পরীক্ষা, খুব টেনশানে আছি জানেন, যতক্ষণ না পরীক্ষাটা শেষ হচ্ছে শান্তি যেন আর নেই। যাই হোক চলুন, এখানে এবার রান্নাবান্না বসিয়ে দিই। গ্যাসে রান্না তো খুব বেশিক্ষণ লাগবে না। এখানে পটলটা আগে ভেজে নেবো, পটল ভাজার তেলেতে আবার অন্য কিছু বসাতে পারবো। ওই যে মাছের তেলে মাছ ভাজা, এই হচ্ছে কথা। চলুন, এখানে আজকে মাছের মাথা দিয়ে যা ডালটা করবো না, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু ভালো রান্না করলে কি হবে, প্রশংসা পাবো না, যদি জিজ্ঞেস করি টুক করে মাথাটা নেড়ে বলবে হ্যাঁ ভালো হয়েছে, ব্যাস ওটাই হচ্ছে প্রশংসা, ওটাকেই একদম বড় করে মেনে নিতে হবে। চলুন এখানে পটল ভাজাগুলো বসিয়ে দিয়ে, আর আপনাদেরকে বললাম সব পটল ভাজবো না, কিন্তু তিশানকে তো 2টো পটল আজকে আমি খাওয়াবোই, আর ও বলেছে খাবোই, তো সেই জন্য সব পটলই ভেজে নিয়ে, পটল ভাজা না দেখবেন দেখতে অনেকটা লাগে, যেই ভাজবো তখন এইটুকু হয়ে যায়। যাই হোক চলুন একটুখানি ঢাকা দিয়েই পটলটা ভেজে নিই, ঢাকা না দিলে না পটলগুলো কচকচ করে। আগে কি করতাম, পুরো ছাঁকা তেলে ভেজে নিতাম, আর পুরো ভিতরটা জানেন একদম পুরো মানে কাঁচা হয়ে থাকতো একদম। তারপরে মা বললো যখনই পটল দিবি তখন একটু ঢাকা দিয়ে দিবি, দেখবি সুন্দর নরমও হয়ে যাবে, আর তারপরে গ্যাসটা জোর দিয়ে ভেজে নিবি। আর এই যে একদম বড় মাথা একটা নিয়ে এসছে, একটু দেখছি মাছের ডিমও আছে জানেন, ওটা রেখে দেবো, ওটা আর আজকে করবো না। মাছের ডিম, একটু মাছের তেল,
তেল আছে ওগুলো সব রেখে দেবো। এগুলো মা না যেখান থেকে মাছ নেয়, যেহেতু প্রতিদিন নেয়, তো প্রতিদিন মানে কি মাঝের মধ্যে আর কি, আমাদের যে ঘরের মাছগুলো আসে তো ওখান থেকেই আনা হয়, ওই জন্য মাকে মাঝের মধ্যে ফ্রিতে এটা ওটা দিয়ে দেয়, কিন্তু আমি গেলে দেবে না বাবা। চলুন এখানে ব্রেকফাস্ট বসিয়েছি, এখানে ভাত হচ্ছে, ভাত মানে গোবিন্দভোগ চাল আলু দিয়ে ভাতে ভাত হবে। এই কদিন ধরে এখন এই একই ব্রেকফাস্ট আমাদের বাড়িতে চলছে, আমার আর তিশানের জন্য। তিশানেরও খুব প্রিয় হয়ে উঠেছে, আমারও খুব ভালো লাগছে খেতে। আর গরম গরম তো একটু বাটার নিয়ে নিলে, একটু নুন দিয়ে ভাতটা করলে আরও খেতে ভালো লাগে। যাই হোক চলুন এদিকে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, খাওয়া দাওয়া নয় ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। তিশান আর আমি দুজনে মিলে খেয়ে নেবো। তিশানের এখন চিন্তা, সোমবার থেকে ওর পরীক্ষা শুরু। এই হলো আমাদের ভাত, এখানে তিশানের জন্য নিয়ে নিয়েছি, আর এই হলো আমার জন্য। আর এই যে ছোটো ছোটো করে আলু দিয়েছি, একটু বাটার নিয়ে নেবো, ব্যাস পেট পুরো ভরে যাবে। রান্না বান্না বলতে এখানে প্রেসারে ডালটা বসিয়ে দিয়েছি, এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এইখানে কিন্তু পটল ভাজা করে নিয়েছি। পটলগুলো দেখছেন তো কতগুলো ভাজলাম, কইটুকু চিপসে হয়ে গেছে একদম। এই যে এখানে ডালটা সিদ্ধ করে এবারে ডাল করব। ডাল কি এখনও মানে ডিম আলু কষা করতে হবে, আর এখনও এই মাছের মাথা ভাজবো, অনেক কাজ আছে জানেন। বেলায় না রান্না বান্না করতে ইচ্ছা করে না। আর এই যে দেখুন মাছের ডিম, আর এই হলো তেল। তবে এটা এখন ফ্রিজে রেখে দিয়ে আসবো, কারণ এটা তো আজকে করব না, যা গরম পড়ে গেছে না, একটুখানি বাইরে রাখলে একটা কেমন গুমো গুমো গন্ধ ছাড়ছে জানেন, সেই জন্য সঙ্গে সঙ্গে ফ্রিজে তুলে দিই। এই যে ডিম আলু ভালো করে কষিয়ে নিচ্ছি, এবারে একটু জল দেব, কষা কষা করবো তো, কিন্তু একটু জল দিতেই হবে, তন্ময় আবার একটু কাই চায় জানেন। আর এদিকে ফ্রাই প্যান না কড়াতে বসিয়ে দিয়েছি ননস্টিকের, এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা একটু ভেজে দেখবেন করলে বেশ ভালো লাগে। অনেককে আবার দেখেছি নিরামিষের দিনকে না কাঁচা মুগ ডাল করে, ওটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু যদি ঘি গরম মশলা দেওয়া হয় না, ব্যাস ওই ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এখানে কিন্তু আমার ডিম আলু কষা হয়ে গেছে, অল্প একটুখানি ধনেপাতা ছিল ওটাকেই ছিটিয়ে দিয়ে দিয়েছি। আগে তো তন্ময় ধনেপাতা খেতই না, এখন খাইয়ে খাইয়ে একটু অভ্যাস করিয়ে নিয়েছি। চলুন এবারে ডালটা বসিয়ে দেবো। ডালটা এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তখন যে আপনাদের বললাম না প্রেসারে ডাল সিদ্ধ বসিয়েছি, ওটা ভুল বলে ফেলেছি, ওটা হবে ডিমের আলু সিদ্ধ, আর ভুল করে আমি ডাল সিদ্ধ বলে দিয়েছি, কিছু মনে করবেন না। আর এই দেখুন খাঁ করছে বাইরে রোদ একদম, যেন একদম মানে খেতে আসছে। চলুন হয়ে গেছে ডিম আলু কষা, এবারে ডালটা ঝটপট করে বসিয়ে দেবো। এখনও অনেক কাজ আছে জানেন, অনেকগুলো বাসন পড়ে আছে মাজতে হবে, ভাতটাও এদিকে হচ্ছে। আর মাছের মাথা ভাজতে দেখবেন একটু না সময় লাগে, জোর দিয়ে দিলে কি হয় ভালো ভাজা হয়ে যায়, কিন্তু একটু পুড়ে পুড়ে মতো যায়। চলুন এবার লাস্ট রান্নাটা বসিয়ে দিই। মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে কড়াই তেল দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে টমেটোটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা মানে প্রতিদিনের গুঁড়ো মশলা থাকে আর কি দিয়ে দিলাম। আর এইবারে এখানে মাথাটা দিয়ে দিচ্ছি। মাথাটা না আমি একটু ভেঙে ভেঙে মতোই নিয়েছিলাম আগে থেকে, নিয়ে এইবারে এই যে মশলাটা আছে মশলার সাথে মাথাটা ভালো করে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে আর কি। আর আদা রসুনের গন্ধ ছাড়লে দেখবেন ডাল একদম বিচ্ছিরি লাগে খেতে। ব্যাস হয়ে গেছে, এইবারে ডালটা ঢেলে দেবো। আর যেহেতু মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে, একটু ঘন ঘন তো হবেই, লাস্টে একটু ঘি দিলে খুব ভালো হতো, কিন্তু আমার ঘরে আনেন ঘিটাই নেই। ঘি নেই মানে আমি না ইচ্ছা করেই আনছি না, তিশানের যেহেতু পাই ওই গোটা গোটা হয়েছে তো মানে অ্যালার্জির মতো, তো এখন ও ঘি থাকলেই না ভাতের সাথে ঘি চাইবে, ওই জন্যই ইচ্ছা করে আনি না জানেন তো। খেতে ইচ্ছা করলেও কি হবে, এই তো ঘরের এরকম অবস্থা। আর এই যে এখানে ডাল হয়ে গেছে, একটু মিষ্টি দিয়েছি, আর লাস্টে কিন্তু গরম মশলা দিয়েছি বেশি করে। দুপুর এখন 1টা বাজতে 5 মিনিট বাকি, স্নান করে চলে এসেছি। আর আজকে একটু মাথায় শ্যাম্পু দিলাম। আর আমাদের বাথরুমে যদি মানে আধা ঘন্টা কেউ থাকে সে পুরো সিদ্ধ হয়ে যাবে, এত ঘাম দিচ্ছে এত ঘাম দিচ্ছে, এত কষ্ট হচ্ছে। তিশানকে বললাম তুই স্নান করে ঠাকুরকে জল দিয়ে দে, এখন তো খুব বেশি বাজে নে। আর ওর বিকেলে পড়া আছে ইংলিশ পড়াটা রেডি করলো। আর আমার তো হোয়াটসঅ্যাপের মধ্যেই ওর ইংলিশ পড়াটা পাঠায় যে বইগুলো নেই ধরুন। এখন একটু সময় আছে তাই একটু নেল পালিশ পরবো। এই যে রিমুভারটা বার করেছি, আর এখানে তুলো একটা কিনে নিয়ে এসেছিলাম 10 টাকা দিয়ে, এগুলোকে সব একদম মজুত করে রাখি জানেন তো। আর এই দেখুন প্রত্যেকটা নেল পালিশ পুরো ভর্তি ভর্তি, কারণ একটা করে কিনে নিয়ে আসি, একবার কি দুবার পরি ব্যাস, তারপরেই শখ মিটে যায়। আর এই দেখুন মুক্তো বার করেছি বাবা, এই মুক্তোটা না আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, বলেছিল যদি কোনোদিন রূপোর আংটি করো এটা খুব ভালো মুক্তো, তুমি সোনার দোকানে দেবে, ওরা এই মুক্তো দিয়ে তোমাকে আংটি করে দেবে। সে তো আর করাই হয় না, পড়েই আছে। আর এই যে কোন নেল পালিশ পরবো সেটাই চিন্তা করছি, ভাবছি এইটাই পরি না এইটা পরি, না না এইটা রেখে দিই ওইটা পরি, এই যে এটাই তো মাথা গুলিয়ে যায়, এটাই পরবো। চলুন একটুখানি রংটা বেশ চাপা আছে। আর এই দেখুন বাবা চেয়ে আছে আমার দিকে, এই কালারটা একদম। এখন প্রায় 2টো
বাজতে যায়। চলুন এবারে খাবার দাবারগুলো ভালো করে সাজিয়ে নিই। কী রান্না করেছি আজকে আপনাদেরকে প্রথম থেকে দেখাই। হ্যাঁ, আজকে অনেক কিছু রান্না করেছি। এই যে হাঁড়িতে ভাত আছে, আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তন্ময় ওই ঘরে খেতে বসেছে, ওই জন্যই সব অল্প অল্প দেখছেন। আর এখানে পটল ভাজা তন্ময়কে দিয়েছি, এটা আমি আর তিশান খাবো। আর এই হলো ডিম আলু কষা, যেখান থেকে একটা ডিম পুরো উধাও, কারণ তন্ময়ের পেটে চলে গেছে। আর এইখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা পুরোটাই আছে, কারণ এটা কেউ খাবেও না, তেতো না, ওই জন্য। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটুখানি শোবো, তারপর তো আবার শুরু হয়ে যাবে রাত্রিরে রান্নাবান্নার তোড়জোড়। গুড ইভিনিং। সন্ধ্যে এখন 8:45 বাজতে যায়, এই সবে চা পর্ব শেষ হলো। তো তন্ময় আজকে 5:20-25 করে চলে এসছে, মানে তিশান গেছে তারপরেই তন্ময় ঢুকেছে। তিশানের যে ইংলিশ পড়া 1:30টার সময় করে আসবে। আর মা সন্ধ্যেবেলা 6:30টার দিক করে এসছিল। মা গত পরশু দুখানা শাড়ি কিনে নিয়ে গেছিলো, তার থেকে একটা শাড়ি নাকি পছন্দ হয়নি। আমি তখনই বললাম যে শাড়িটা একটু ম্যারম্যার করছে, তুমি পাল্টে নিয়ে যাও। বললো যে না, ভাল লাগছে, নতুনত্ব নিয়ে যা। আমি আর কিছু বলিনি। তবে আজকে দেখলাম ওই শাড়িটা হাতে করে নিয়ে এসছিলাম, যে কী গো কী ব্যাপার? বলছে শাড়িটা না পাল্টাবো, জানিস কেমন একটা ম্যারম্যার করছে, তোর ঠাকুমাও বলছে। আমি বললাম, তখন আমি বললাম তুমি শুনলে না, শাড়িটা না কেমন একটা মানে বয়স্ক বয়স্ক টাইপের, মানে রঙটা কেমন ম্যারম্যার করছে। তো মা চা খেয়ে গেছে শাড়ি পাল্টাতে। যদি আসে, যদি আমার বাড়িতে ঢুকে, তাহলে আপনাদেরকে শাড়িটা দেখাবো কি শাড়ি পাল্টে নিয়ে আসলো। আর রাত্রিরে রান্নাবান্না বলতে ঘুগনি হবে। ঘুগনির কড়াই তো সকালে ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনির কড়াইটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মায়ের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। চলুন এখন রান্নাঘরে যাই, ঘুগনিটা করব। আর অল্প করে রুটিও হবে, আমি রুটি খাবো ঘুগনি দিয়ে। তিশানও খাবে, তন্ময়ও খাবে। তবে মায়ের জন্য ভাত আছে, সকালবেলায় মাছের মাথা দিয়ে ডাল পাল এটা ওটা করেছিলাম, মায়ের জন্য একটু রেখে দিয়েছি মানে বেশিও হয়েছে। আর মা বলে গেছিলো যে আমার জন্য একটু রাখবে, আমি রাত্রিরে এসে ভাত খাবো। তো চলুন। আর আপনাদের মধ্যে অনেকজন কমেন্ট করেছেন যে তোমার শাশুড়িকে কেন দেখাও না, আর তোমার শাশুড়ি কেন ঘরে থাকে না। এটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করব, কি কারণে থাকে না, কেন থাকে না, আমি একা থাকি, এইসব নিয়ে আমি একটা আলাদা করে ব্লগ করব। ব্লগের সাথে না এগুলো বলা যায় না, তাহলে অনেকটা লং হয়ে যায় ব্লগটা। তো এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করব, সেটা আপনারা দেখে নেবেন। তো চলুন এখন ঘুগনিটা বসাবো। আর এটা নাইটি তো না, কাপ্তানটা কালো হলো, দেখতে বেশ সুন্দর। মা এসে বলছে বাবা এটা কবে কিনলি রে? আমি বলছি আমি যেখানে লোন দিতে যাই সেখান থেকে দুখানা কাপ্তান কিনে নিয়ে এসেছি। মা তো আর কাপ্তান বোঝে না, ওই নাইটি বললাম, যেটা বুঝলো। আর দুপুরবেলা এই যে এই নেল পলিশটা পরেছি, দেখতে পাচ্ছেন? এই যে ম্যারম্যার করছে কালারটা, কিন্তু এমনি ভালো লাগছে। যাই হোক, একটু চাপা রং করলেই ভালো, কারণ গায়ের রংটা চাপা তো, এই জন্য। চলুন এখন যাই। আর ভালোই গরম পড়ে গেছে, ভালো গরম। দেখেছেন একটুখানি কথা বলছি তাতেই ঘাম দিচ্ছে কেমন। আর তন্ময় এসে চাপা কিছু খায় না, তিশান আসুক, ও এসে কি খায় দেখি। তার আগে ঘুগনিটা করে নিই। আর গ্যাস জ্বালালেই ওই ঘরে আর দাঁড়ানো যাচ্ছে না। এখনই এরকম অবস্থা, আর 2 মাস পর কী অবস্থা হবে ভাবুন তাহলে। সকালবেলা যখন আমি রান্না করছিলাম, মানে এত কষ্ট হচ্ছে, আমি বারবার খালি এখানে এসে বসছি পাকার হাওয়ায়। আর দেখবেন ওই ঘাম অবস্থায় পাকার হাওয়ায় এসে বসলে না আরও বেশি শরীর খারাপ করে, ঘামটা বসে যায়। তো রাত্রির এখন 8:30 বাজে, তিশান বাড়ি চলে এসেছে। এই দেখুন, এসেই একদম পাখাটাকে জোরে দিচ্ছে, ঘেমে স্নান হয়ে গেছে একদম। আর আমি ওকে বলছি দিদা এসেছিল, দিদা তোকে একটা জিনিস দিয়ে গেছে। বলছে কি দিয়ে গেছে? ও খালি ভাবছে বোধহয় খাবার জিনিস। না, আমি বলছি দাঁড়া আমি বার করছি। সন্ধেবেলা মা এসেছিল, মা আবার একটু রামতলা গেছে, মা একটা শাড়ি কিনেছে, ওটা পাল্টাতে গেছে। তো আমাকে এসে হাতে 50 টাকা দিয়ে বললো লোকনাথকে দিয়ে দিবি, কিন্তু তুই বলবি না আমি দিয়েছি। আর ওকে তুই টাকা দিবি না, দিলে না ও খেলা টেলা নয় বল টল কিনে মানে নষ্ট করে দেবে। তো আমি আবার তিশানকে আর না বলে থাকতে পারি বলুন না? আর কেউ টাকা দিয়েছে সেটা আমার নাম করে আমি অন্যজনকে দেবো, দূর, আমার এসব ভালো লাগে না। ওই জন্য ও আসতেই বলে দিয়েছি দিদা 50 টাকা দিয়েছে, কিন্তু একদম আঙুল দেখিয়ে বুঝিয়ে দিলাম যে কোনো খেলনা কিন্তু কেনা হবে না, পেটে তুমি খেলে খাও, তা না হলে আমার হাতে টাকাটা রিটার্ন দাও। ওটা বলতেই ও সঙ্গে সঙ্গে ছুটলো ওই ভেজিটেবিল চপ এইসব কিনতে সামনের দোকানে। তো যাকে পেটে খাবে যখন কী বলুন তো, পয়সা নিয়ে নষ্ট করলেই খুব গায়ে লাগে। আর এই যে আপনাদের বললাম না যে মা শাড়ি পাল্টাতে গেছে, শাড়িটা পাল্টে এই শাড়িটা নিয়ে এসছে। মা দুখানা করে ছাপা শাড়ি পয়লা বৈশাখে কেনে, কিন্তু এবারে দেখছি আগেই কিনে নিয়েছে বাবা। 50 টাকা নিয়ে গেল ভেজিটেবিল চপ কিনতে, মানে ভেজিটেবিল চপ নাকি শেষ হয়ে গেছে। এখন এবার শুরু করেছে রোল কিনতে যাবো, কিন্তু এখন 9টা বাজে, অত দূরে তো দোকানে গেলে হবে না। তারপরে 50 টাকাটা নিয়ে চুপ করে বসে রইল। এখন এবারে
পড়তে বসে গেছে। চলুন, এখানে মা চলে গেছে, আমি এবারে ঘুগনিটা বসিয়ে দিলাম। আর বেশ কয়েকদিন হয়ে গেল আপনাদের সাথে আমি ভয়েস ওভারে কথা বলিনি, আবার এই ব্লগটা দিচ্ছি পুরো ভয়েস ওভারে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন, হ্যাঁ, আমি সামনাসামনি কথা বললে আপনাদের ভালো লাগে নাকি আমি ভয়েস ওভারে কথা বললে আপনাদের ভালো লাগে। ঘুগনি এদিকে হয়ে গেছে, এবারে রুটিগুলো করে নিচ্ছি। ঝুড়িটা ফাঁকা করলাম, অনেক বাসন পড়ে গেছে জানেন, মায়ের সাথে বক বক করতে করতে বাসনগুলোও মাজা হয়নি। এদিকে রুটিটা করে নিয়ে বাসন মাজবো, গ্যাস ওভেন পরিষ্কার করব। আর কি গরম যে লাগছে, ওরে বাপরে, জানে এই রুটি করছে যেন মনে হচ্ছে আমার গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আর কি বলুন তো, ছোট ঘর তো, জানলাটা দিয়ে হাওয়া ঢোকে ঠিক কথা, হাওয়া যে ঢোকে না সেটা বলবো না, কিন্তু এই রাত্রির বেলা না কেমন একটা গুমোট গরম ছাড়ে। আর এই যত 9টার পরে আমাদের ঘরে মশার উৎপাত শুরু হয়ে যাবে, দাঁড়ানো যাবে না, পুরো পাটা একদম ঝালিয়ে দেয় একদম। চলুন, রান্না বান্না হয়ে গেছে। তিশানের দিকে বসে ধ্যান করছে, মানে আমার জন্য ওয়েট করছে, মা কখন আসবে একদম আমার সাথে লুডো খেলবে। আর বিছানাটাও তো করতে হবে, এখন আর বিছানা করতে চায় না জানেন তো, আগে তবু একটু ঝেড়ে ঝুড়ে দিত, এখন আর চায় না করতে। এই যে রাত্রিরে খেতে বসে গেছি, এখানে রুটি আর তার সাথে ঘুগনি, আর তিশান খাবে মুড়ি, আমি আর তন্ময় খাবো রুটি। চলুন এবারে খাবার দাবারগুলো বেড়ে নিই। আগে তো ঘুগনিটা বেড়েই রাখতাম, এখন যেহেতু তন্ময় এখানে খায় তো এখন খুব বেশি দেরি করে না। আগে যেমন 12টা 12:30টায় উঠতো, এখন মোটামুটি ওই আমরা খাই তার 15-20 মিনিট পরে ও উঠে যায়, ওই জন্য ওর খাবারটাও এখানে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিই। চলুন তাহলে এবারে খাওয়া দাওয়া করে শোবো, তারপর তো আবার সকাল থেকে উঠে শুরু হবে যুদ্ধ। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।